আপনার পিতা মহান ছিলেন, আপনার ভাই বোনেরা মহান, আপনি মহান, আপনার সন্তানেরা মহান এবং স্বৈরশাসকের বংশসহ সবাইকে তারা মহান করে তোলে। অধিকাংশ স্বৈরশাসক কিন্তু ক্ষমতায় আসে হয় জনপ্রিয়তার মাধ্যমে অথবা অভ্যুত্থানের মাধ্যমে। স্বৈরশাসকরা যখন ক্ষমতায় আসেন তাদের এক ধরনের জনপ্রিয়তা থাকে, কেননা যিনি অভ্যুত্থান ঘটান তিনি তো আরেকজন স্বৈরশাসকের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়েছেন, জোর করে ক্ষমতা নিয়ে নিয়েছেন, বা একটা ব্যর্থ শাসনের একটা পরিবেশ তৈরি হয়, সেখানে ওনারা জোর করে ক্ষমতাটা নেয়। ফলে এক ধরনের শুরুর জনপ্রিয়তা স্বৈরশাসকের থাকে, সেটা অভ্যুত্থানের মাধ্যমে আসলেও থাকে, আবার গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আসলেও থাকে। এবং আসবার পরে তার যে এই স্বৈরতন্ত্রের যে পরিবর্তনটা হয়, অর্থাৎ ধীরে ধীরে স্বৈরতান্ত্রিক হয়ে ওঠে, এটার পেছনে একটা মানসিকতা কাজ করে। সেই মানসিকতা হচ্ছে অধিকাংশ স্বৈরশাসক বিশ্বাস করেন যে তিনি ছাড়া আর কেউ মানুষের মঙ্গল করতে পারবে না, এবং উনি যা করেন সেটাই ঠিক, এবং ওনার সাথে যারা আছে তারাই সবচেয়ে যোগ্য ব্যক্তি, এবং তার বিশ্বাস করেন যে মানুষ তার এই কাজগুলো পছন্দ করছে। এখন এই পরিবেশটাকে আরও উৎসাহিত করে হচ্ছে স্বৈরশাসককে ঘিরে একটা চক্র তৈরি হয়, যে চক্রটি স্বৈরশাসককে ব্যবহার করে নিজেরা রাষ্ট্রের সম্পদ লুট করে হোক, নানান ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে হোক, নিজেরা ধনী হতে থাকে, সম্পদশালী হতে থাকে, নানান ধরনের স্বার্থ হাসিল করতে থাকে। এবং এরা স্বৈরশাসককে ধারণা দিতে থাকে যে আপনি একমাত্র, আপনি সবচেয়ে বড়, আপনার চেয়ে মহান কেউ নাই, আপনার পিতা মহান ছিলেন, আপনার ভাই বোনেরা মহান, আপনি মহান, আপনার সন্তানেরা মহান এবং স্বৈরশাসকের বংশসহ সবাইকে তারা মহান করে তোলে। এবং তারপরে তারা যেটা করে সেটা হচ্ছে স্বৈরশাসকের সামনে এমন এমন সব প্রজেক্ট বা প্রকল্প নিয়ে আসে যেটা অনেকটা তাজমহলের মতো। স্বৈরশাসক মনে করে যে এই যে আমি বড় বড় কাজ করছি, বিরাট বিরাট কাণ্ড কারখানা করছি, এর মাধ্যমে আমি ইতিহাসে অমর হব, অক্ষয় হব। কারণ স্বৈরশাসকের তো আসলে অমরত্বের একটা ইচ্ছা থাকে, মহান হওয়ার একটা ইচ্ছা থাকে, এবং তারপরে তারা বিশ্বাস করতে থাকেন যে আমৃত্যু তারা ক্ষমতায় থাকবেন এবং ক্ষমতা থেকে তাদেরকে কেউ সরাতে পারবে না, কেননা তার কাছে পৃথিবীর কোনো সংবাদ পৌঁছায় না, তার কাছে যারা পৌঁছায় তারা সবাই তার মন মতো সংবাদ পরিবেশন করতে থাকে। তো অবস্থাটা কেমন হয়, যেমন আমি বাংলাদেশের উদাহরণ দিতে পারি। স্বৈরশাসকের পিয়ন বা তার কোনো একটা কর্মচারী, কেটলি জাহাঙ্গীর তাকে বলতো, বা বোতল জাহাঙ্গীর, পানি জাহাঙ্গীর, মানে বোতল জাহাঙ্গীর পানির বোতল নিয়ে হাঁটতো বা কেটলি নিয়ে নাকি হাঁটতো, গরম পানি ঠান্ডা পানি পরিবেশন করতো। তো জাহাঙ্গীরের নাকি 400 কোটি টাকা আছে, উনি নিজেই বলেছেন, এটা স্বৈরশাসক বললেন। এখন উনি যখন এটা বললেন, উনি বিবেচনাতেই নিলেন না যে মানুষ এটাকে কিভাবে ভাববে। উনি বিবেচনা নিলেন এইভাবে, যার এটা কোনো টাকাই নাই, যে 2-4-5 হাজার কোটি টাকা, এটা কোনো টাকাই না, আমার পিয়নেরও তো 400 কোটি টাকা আছে। কারণ উনি মনে মনে বিশ্বাস করছেন যে বাংলাদেশের বাকি জনগণ এরকম 300-400 কোটির মালিক হয়ে গিয়েছে। কারণ এরা ধারণা দেয় যে মানে আমরা গরিব, আমরা এত বছর ধরে আপনার সাথে কাজ করেছি, আমরা যদি কিছু না পাই, অমুকের দেখেন 500 কোটি পেয়েছে, অমুকের দেখেন 300 কোটি পেয়েছে। তো এইভাবে তারা একটা ধারণা দেয় এবং স্বৈরশাসক সেটা বিশ্বাস করতে শুরু করে। এরপরে যেটা ঘটে, স্বৈরশাসকের চারপাশের লোকেরা তাকে মহান করার জন্য কার্যক্রম হাতে নেয়। যেমন মিডিয়াতে একদল লোক তারা তাকে মহান করার জন্য কার্যক্রম হাতে নেয়, বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা সুশীল বুদ্ধিজীবী তাদের একদল লোক তৈরি হয়, তারা তার জীবনী লিখতে থাকে, তাকে নিয়ে নানান ধরনের গ্রন্থাবলী লেখে, তাকে নিয়ে গবেষণা করে, বিভিন্ন সংগঠন তৈরি হয়ে যায়, জীবিত অবস্থা ওনাকে নিয়ে রিসার্চ কাউন্সিল হয়, উনি যে মানে আরবের কোন উচ্চতম বংশ থেকে এসেছেন সেই বংশলতিকা তৈরি হয়। এইভাবে এমন একটা অবস্থা তৈরি করা হয়, স্বৈরশাসক একটা ভিন্ন জগতে প্রবেশ করে যান, তিনি আর এই জগতের মানুষ থাকেন না, এবং তারপরে তিনি বিশ্বাস করতে থাকেন যে এই যা কিছু হচ্ছে এটাই সত্য, এটাই ঘটনা। ধরেন 50 জন লোককে বাড়ি বানিয়ে দিয়ে উনি বিশ্বাস করতে থাকেন যে বাংলাদেশের সব লোককে উনি বাড়ি বানিয়ে দিয়েছেন। তারপরে একটা ব্রিজ তৈরি করে উনি ভাবেন যে বাংলাদেশের সব লোকই ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, এবং সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হয় যে স্বৈরশাসক নিজে আইন বানিয়ে নিজে সেটা ভঙ্গ করতে থাকেন। আমি বাংলাদেশের উদাহরণ দেই, পদ্মা সেতু যখন হলো, একটা লোক নাকি একটা নাট বল্টু খোলা ঢিলা সেটাকে খুলে ফেলেছিল, সেই জন্য সে কারাগারে চলে গেল। এবং তারপরে আরো একটা ঘটনা ঘটলো যে সবাইকে বলা হলো যে এটার উপরে উঠে সেলফি টেলফি তুলবেন না, কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে মানুষ পাগল হয়ে গিয়েছিল, কেউ ওখানে উঠে নামাজ পড়ছে, কেউ সিজদা দিচ্ছে, কেউ টিকটক করছে, এক ভদ্রমহিলা শুয়ে পড়লেন। কিন্তু কেউ তো এটা আশা করে নাই যে আইনটা বানানো হয়েছে যে এটার উপর দিয়ে যখন যাওয়া হবে কেউ থামবে না এবং সেলফি তুলবে না। 1-2 দিনের মধ্যে এই স্বৈরশাসকের মিডিয়া সবখানে প্রচার করে দিল যে তিনি পরিবার সহ সেলফি তুলছেন। তাহলে সারা বাংলাদেশের বহু লোক যারা সেখান দিয়ে যাওয়ার সময় সেলফি তুলতে পারে নাই, তাদের মনে ধারণা কি হলো যে আপনি ব্রিজ বানায় আপনার
সম্পত্তির মতো, আপনি এটার উপর দাঁড়িয়ে সেলফি তুলতে পারবেন কিন্তু আমরা পারবো না। এবং এইভাবেই করে কি স্বৈরশাসকের মিডিয়া তাকে মহান করতে গিয়ে জনবিচ্ছিন্ন করে ফেলে, এবং যখন তিনি জনবিচ্ছিন্ন হয়ে যান তখন তার পতন হয়। এবং পতন হইলে পরে তার পতন এমনভাবে হয় যে তিনি জানেন যে এরপরে তার পরবর্তী স্টেপ হচ্ছে মৃত্যুদণ্ড। কারণ সব স্বৈরশাসককেই তার প্রতিপক্ষ যখন এসে ক্ষমতায় আসে প্রথমে চিন্তা করে তাকে বাঁচিয়ে রাখা যাবে না, ফলে সঠিক কারণে হোক অথবা বেঠিক কারণে হোক তাকে মৃত্যুদণ্ড দেয়, এই কারণে যে তিনি যে ফিরে এসে প্রতিশোধ নেবেন, এই প্রতিশোধের ভয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়ে রাখে। এবং এইটাই সকল স্বৈরশাসক, আপনি দেখবেন যে পিনোচেট তার লাশ উত্তোলন করে মানে বিচার করা হয়েছিল এবং তার সমাধি সরিয়ে ফেলতে হয়েছে। এরকম পৃথিবীর বিভিন্ন দেশের স্বৈরশাসকরা পরে খুব অপমানিত হন। স্বৈরশাসকদের আসলে ইতিহাসে নামধাম থাকে না, থাকলেও খুব করুণভাবে থাকে, কিন্তু স্বৈরতন্ত্র এটা বুঝতে পারে না। তা আমি একটা উদাহরণ দিয়েছিলাম, এটা দিয়ে শেষ করি। স্বৈরশাসকের অনুভূতিটা কেমন হয়, ধরেন 100 তলার উপর থেকেও কেউ লাফ দিয়েছে, মাটি স্পর্শ করার আগ পর্যন্ত তার ফিলিংটা হয় যে সে উঠছে। অনেক ধন্যবাদ।